গল্পের নাম নুরি মোহব্বত। লেখিকা তাবাস্সুমতা জোয়ারি। পর্বদশ। প্রমাণ ছাড়া ডক্টর আয়লান কোনো প্রেসক্রিপশনও লেখে না, আর এটা তো আমার কলিজার টুকরোর জীবনের ব্যাপার। ড্রয়িং রুমে বিরাজ করছে নিস্তব্ধতা। সকলে উদ্বেগ নিয়ে তাকিয়ে আছে আহিলের পানে, যে এখন সম্পূর্ণ নির্বিকার। সে তার মেজ চাচা অর্থাৎ মবিন আহমেদের দিকে তাকিয়ে থাকলে তিনি নিজেকে সামনে আহিলকে গলা উঁচিয়ে বলল, এসব মিথ্যে বানাচ্ছিস কেন? কি হয়েছে কি? আমার সাথে তোর কিসের শত্রুতা? এক্স্যাক্টলি আমিও এটাই বলছি। আপনার সাথে আমার কিসের শত্রুতা যে আপনি আদনানকে কিডন্যাপ করা অবধি চলে গেলেন? নমিকে হুমকি দিতে পিছপা হওনি? কি এমন দরকার তোমার যেটা ওদের সরিয়ে দিলেই পেতে? আহিলের মা বলে উঠল। কি বলছিস তুই? নমিকে হুমকি দিয়েছে মানে? নমির আমার কাছে ফিরে আসতে না চাওয়ার কারণ হল মেজো চাচা ওকে প্রতিদিন হুমকির উপর রাখত। সেদিন যদি আমি ওকে জোর করে নিয়ে না আসতাম, যদি পরে মানাবো বলে রেখে আসতাম, তাহলে হয়তো ও পরের দিনই আমার নাগালের বাইরে চলে যেত। নমি চমকিত চোখে তাকাল। আহিল কি করে জানে এই কথা? ও যে পরের দিন চলে যাওয়ার চিন্তা করেছিল, এটা ওকে কে বলল? আহিল পুরোটা খুলে বলল সবাইকে। আহিলের চাচি এখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি প্রমাণ আছে তোমার কাছে যে নমিকে যে হুমকি দিয়েছিল সেটা তোমার চাচা? কিংবা আদনানকে যে নিয়েছে সেটা তোমার চাচা? প্রমাণ? আহিল ঠোঁট বাঁকিয়ে হাসল। ওর হাসিতে ছিল এক হিমশীতল ধূর্ততা। ও পকেট থেকে নিজের ফোনটা বের করে স্ক্রিনে কয়েকবার আঙুল ছোঁয়াল। পরক্ষণেই ড্রয়িং রুমের নিস্তব্ধতা ফালি ফালি করে একটা অডিও রেকর্ড বেজে উঠল। স্পিকারে ভেসে আসা কণ্ঠস্বরটি আর কারও নয়, খোদ মবিন আহমেদের। তোমাকে আমি মানা করছি, তুমি আহিলের সাথে যোগাযোগ রাখবে না। ফেরা তো দূরে থাকুক। সেটা তোমার আর তোমার ছেলের জন্য ভালো হবে। এরকম আরও কয়েকটা অডিও ক্লিপ যেখানে নমিকে বলা হচ্ছে যেন ওর বা ওর ছেলের কোনো দাবি নিয়ে আহিলের সামনে না দাঁড়ায়। তাহলে ওর ছেলের জন্য খারাপ হবে। নমি অত্যন্ত দৃঢ়তার সাথে কথা বললেও ওর কণ্ঠে যে অসহায়ত্ব আছে সেটা আহিল ভালো করেই বুঝতে পারছিল। অডিও রেকর্ডিংয়ের এই প্রথম অংশটা বাজতেই ড্রয়িং রুমের সবার চোখ চরকগাছ হয়ে গেল। মবিন আহমেদের মুখটা মুহূর্তের মধ্যে মতো ফ্যাকাশে হয়ে গেল। এই রেকর্ডিং কোথায় পেয়েছে সে? নমি নিজের অজান্তেই 2 হাত দিয়ে মুখ চেপে ধরল। এই কণ্ঠস্বর, এই শীতল হুমকিও গত 1 মাস ধরে ফোনে শুনে এসেছে। আহিলের মেজো চাচা আমতা আমতা করে বলল, এইসব কি? হ্যাঁ, আমি কেন এগুলো বলবো? আহিলের মা বলল, এখানে তো তোমার গলায় শোনা যাচ্ছে। ভাবি, এখন এইসব বানানো যায়? আমি কেন এমন করতে যাব আপনিই বলেন? এইসব বিশ্বাস করবেন না। আহিল, তোর কিসের শত্রুতা আমার সাথে? এইটা তো আমার প্রশ্ন আপনাকে। ওর মেজ চাচাকে কিছু বলতে না দিয়ে আরেকটা অডিও রেকর্ডিং অন করল যেখানে একই গলা শোনা যাচ্ছে। কাজটা যেন নিখুঁত হয়। বাচ্চাটাকে ট্যানারিতে আটকে রাখো। ওকে ফিরিয়ে দেওয়া যাবে না। ওকে আজকে এখানে রেখে 2 দিন পর পরিস্থিতি শান্ত হলে তারপর পা চার করে দিবে। ওর মাকে তারপর দেখছি। বারবার মানা করার পরও ছেলেকে নিয়ে হাজির হয়েছে। পুরো ড্রয়িং রুমে যেন এক পিনপতন নীরবতা নেমে এল। মেজো চাচি ধপ করে সোফায় বসে পড়লেন। উনি যেন বিশ্বাস করতে পারছেন না কি হচ্ছে এসব। আহিল ফোনটা লক করে পকেটে পুরল। আহিলের চোখমুখ তখন এক ভয়ঙ্কর প্রলয়ের ইঙ্গিত দিচ্ছে। ও এক পা এগিয়ে আসল। ক্রোধিত কণ্ঠে বলল, এখনও বলবেন বানানো অডিও মেজো চাচা? নাকি ভালোই ভালোই স্বীকার করবেন কেন এসব করেছেন? মেজো চাচা তেজ দেখিয়ে বলে উঠল, আমি কিছুই করিনি, সব মিথ্যে। আহিলের মাথায় ধপ করে আগুন ধরে গেল। সে আর নিজেকে শান্ত রাখতে পারল না। ও বিদ্যুৎ বেগে এক পা এগিয়ে গিয়ে মবিন আহমেদের শার্টের কলারটা এক হাতে খামচে ধরল। আচমকা আহিলের এই হিংস্র রূপ দেখে ড্রয়িং রুমের সবাই আতকে উঠল। আহিল দাঁতে দাঁত চেপে হাড়হিম করা কণ্ঠে বলল, মুখটা খুলুন মেজো চাচা। নিজের পাপে ফেসে গিয়েও কিসের এত তেজ দেখাচ্ছেন? হ্যাঁ, আমি চাইলে আপনার এই মিথ্যা বলা জিভটা 1 সেকেন্ডে টেনে ছিঁড়ে ফেলতে পারি। লকআপে গিয়ে টর্চার না পেতে চাইলে ভালোই ভালোই নিজের মুখে স্বীকার করুন কেন করেছেন এসব। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরও আহিলের চাচা কিছুই স্বীকার করছে না দেখে আহিল ওনাকে একটা ঝটকা দিয়ে সোফার উপর ফেলে দিল। তারপর ড্রয়িং রুমে উপস্থিত সবার দিকে তাকিয়ে অত্যন্ত শীতল গলায় বলতে লাগল, উনি নিজে মুখে বলবেন না, কারণ ওনার এই নোংরা সত্যটা শোনার মতো সাহস এই বাড়ির কারও নেই।
তাহলে আমিই সবার সামনে ওনার কুৎসিত মুখোশটা খুলে দিচ্ছি। 3 বছর আগে নওমি যখন চলে যায় তার 1.5 বছর পরেই তো আব্বু মারা যান। আব্বু মারা যাওয়ার আগে আমাদের সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে যান। নওমি পাশে নেই, সংসারটা ভেঙে চুরমার, সব মিলিয়ে আমি তখন চরম মানসিক হতাশায় ভুগছিলাম। একদিন এই ড্রয়িং রুমেই মেজো চাচার সামনে আমি আক্ষেপ করে বলেছিলাম, এত সম্পত্তি দিয়ে আমি একলা মানুষ কি করব? মেজো চাচার ছেলে মেয়ে অর্থাৎ আদিল, আনায়াকে না হয় দিয়ে দেব, ব্যাস। আমার ওই একটা কথাই ওনার মনের ভেতরে লোভের এক বিশাল পাহাড় তৈরি করে দিল। সবাই অবিশ্বাস্য চোখে মবিনের দিকে তাকাল। আহিল আবারও বলল, মেজো চাচা মনে মনে ধরে নিয়েছিলেন এই অঢেল সম্পত্তি এখন ওনার ছেলেমেয়েরাই পাচ্ছে। কিন্তু ওনার সেই গুড়ে বালি পড়ল তখন, যখন ওনারা জানতে পারলেন নওমি একা নেই, আমার একটা ছেলেও আছে। ওনার মনে কুৎসিত ভয় ঢুকে গেল, আদনান আর নওমি যদি আমার জীবনে ফিরে আসে, তবে এই বিশাল সম্পত্তির এক আনাও উনি পাবেন না। আর সেই লোভের বশেই ও গত 1 মাস ধরে নওমিকে অনবরত হুমকি দিয়ে গেছে যাতে ও ভয় আমার কাছে না ফেরে। আর শেষমেশ যখন নওমি আদনানকে নিয়ে আমার কাছে চলেও এলো, তখন নিজের লোভ চরিতার্থ করতে মেজো চাচা আমার নিষ্পাপ বাচ্চাটাকে ট্যানারিতে আটকে রেখে পাচারকারীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করতেও দ্বিধা করলেন না। সকলে যেন কথা বলতে ভুলে গেছে। এক একটা কথা তীরের মতো বিঁধেছে। আহিলের চাচি মবিন সাহেবের সামনে গিয়ে অনুভূতিশূন্য হয়ে দাঁড়াল। আপনি সত্যিই এমন করেছেন? আহিল এসব কি বলছে? মবিনের হাত পা কাঁপছিল। নিজের স্ত্রীর এই পাথরের মতো শান্ত আর তীক্ষ্ণ প্রশ্নের মুখে ওনার জিভ যেন একদম আড়ষ্ট হয়ে গেল। উনি মাথা নিচু করে রইলেন, চোখ মেলানোর সাহসটুকু ওনার অবশিষ্ট ছিল না। আহিলের চাচি ওনার এই নীরবতা দেখেই উত্তর পেয়ে গেলেন। ওনার দীর্ঘদিনের চেনা স্বামী যে এতটা কুৎসিত মানসিকতার মানুষ হতে পারেন, তা ওনার কল্পনাতেও ছিল না। আহিল সামনে এসে বলল, উনি কি বলবে চাচি? সেদিন যখন আদনানের জন্য আমরা দিশেহারা তখন উনি নাটক করছিলেন আহাজারির। আমি আদনানকে খুঁজতে বের হওয়ার সময় ওনার কথা শুনতে পেয়ে যায়। না হয় আদনানকে খোঁজা এত সহজ হতো না আমার জন্য। কি কথা? আহিল বলতে শুরু করল। কাল যখন আদনান নিখোঁজ হল আর আমরা সবাই পুরো বাড়ি মাথায় তুলছিলাম, তখন এই মানুষটা সোফায় বসে আমাদের সান্ত্বনা দিচ্ছিলেন আর ভেতরে ভেতরে আদনানকে চিরতরে সরিয়ে দেওয়ার আনন্দে ভাসছিলেন। আমি যখন পাগলের মতো আদনানকে খুঁজতে বাড়ি থেকে বের হচ্ছিলাম, ঠিক তখনই সদর দরজার পাশের করিডোরে ওনাকে ফিসফিস করে ফোনে কথা বলতে শুনি। মবিন আহমেদ এবার চমকে উঠে চোখ বড় বড় করে তাকালেন। ওনার সেই চোরের মতো চাহনি উপেক্ষা করে আহিল বলতে লাগল। উনি তখন ফোনে ওনার ভাড়াটে লোকগুলোকে বলছিলেন, ই বাচ্চাটাকে ভালো করে বেঁধে রাখো। মুখ যেন একদম বন্ধ থাকে। আর শোনো, কাজ শেষ না হওয়া পর্যন্ত ওখানেই থাকবে। আর ওই নম্বর ওপেন করে ওকে একটা মেসেজ কিরে দাও। যদিও সে ছেলের শোকে পাগল হয়ে আছে গু। উনি ঠিক এই কথাটুকু বলেই তাড়াহুড়ো করে কলটা কেটে দেন। নিজেই বললেন, আমার কথা তো শুনোনি। এবার ভয়ঙ্কর একটা মেসেজ দেখবে ঘু। উনি ফোন বের কাটতেই আমি ছুটে গিয়েছিলাম আবার রুমে। নওমির ফোন নিয়ে দ্রুত দেখলাম মেসেজ এসেছে, কিন্তু চাচা ভেবেছিল নওমি তো অজ্ঞান। এই ভেবে ফোন অফ করতে বলেননি আর এই সুযোগটাই আমি নিয়েছিলাম। আহিল এক নাগারে বলে একটু থামল। মেজো চাচা ভেবেছিলেন নওমি অজ্ঞান, তাই ফোনটা কেউ চেক করবে না এবং ওনার ওই গোপন নম্বরটার হদিসও কেউ পাবে না। সেজন্যই উনি ওনার লোকজনকে ফোনটা পুরোপুরি বন্ধ করতে বলেননি। আর ওনার এই অতি চালাকিটাই ওনার জন্য কাল হয়ে দাঁড়াল। আমি নওমির ফোন থেকে ওই নম্বরটা নিয়ে সাথে সাথে ট্র্যাক করতে পাঠিয়ে দিই। আইটি টিম ওই সচল নম্বরটার লাস্ট টাওয়ার লোকেশন ট্র্যাক করতেই খুব সহজে আমি খোঁজ পেয়ে গেলাম। এবার বলুন চাচি, আপনার স্বামীর এই পৈশাচিক রূপ জানার পর আর কোনো প্রমাণের প্রয়োজন আছে কি? চাইলে আমার কাছে কল রেকর্ডগুলোও আছে। আহিলের চাচি মবিন সাহেবের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেলেন। ওনার চোখের ভেতরের সব শূন্যতা এবার এক তীব্র ঘৃণা আর ধিক্কারে রূপ নিল। উনি আর এক মুহূর্তও নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। তীব্র আক্রোশে মবিন আহমেদের সামনে এগিয়ে গিয়ে সজোরে এক চড় বসিয়ে দিলেন ওনার গালে। ধিক্কার জানাই আপনাকে। টাকার লোভে আপনি এতটা অন্ধ হয়ে গেলেন যে নিজের ভাইয়ের রক্তের সাথে, একটা 2 বছরের নিষ্পাপ বাচ্চার সাথে এই নোংরা খেলাটা খেলতে পারলেন। মবিন কিছু বলার সুযোগ পেল না। আহিল বলল, এমন কেন করছেন মেজো চাচা? আপনি সম্পত্তি চাইলে আমাকে বলতেন। আমি খুশিমনে দিয়ে দিতাম। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আমি যা আয় করি তা দিয়ে আমি আমার ছেলের জন্য আবার ধনসম্পদ গড়তে পারব।
তার জন্য আমার বাপদাদার সম্পত্তির দরকার নেই। আপনি বললেই আমি দিয়ে দিতাম, কিন্তু এই নোংরা পথটা বেছে না নিলে কি হতো না? এর মধ্যে ওদের রুম থেকে বেরিয়ে এলো আদনান। এতক্ষণ রুমের ভেতর খেললেও বাইরে সকলের আওয়াজ শুনে সে বাইরে এলো। সোজা মুবিনকে বসে থাকতে দেখে সে ছুটে গেল। কালকে তাকে নিয়ে পুরো এলাকা ঘুরেছে তো সে। দাদুবাই। 2 হাত বাড়িয়ে মুবিনের দিকে এগিয়ে গেল আদনান। কিন্তু মাঝপথে থামিয়ে দিল নওমি। ওকে টেনে কোলে তুলে নিল। আদনান মুখে আঙুল দিয়ে একবার মায়ের দিকে তো আরেকবার আহিলের মেজ চাচার দিকে তাকাচ্ছে। ওর ছোট্ট মাথা কালকের ভয়ঙ্কর ঘটনা ভুলে বসেছে, কিন্তু এইটুকু মনে আছে এই দাদুভাইয়ের সাথে তো কাল সে খেলেছিল। মা বলেছিল খেলতে। ওকে চকলেটও দিয়েছিল। তাহলে আজকে যেতে দিল না কেন? মা। নওমি ওর ডাকে সাড়া দিয়ে বলল। বলো আব্বু। দাদুভাই খেলব। পরে খেলিও। তোমাকে বললাম না রুমে খেলতে। এখানে পরে খেলবে কেমন? বাধ্য ছেলের মতো মাথা নাড়ল আদনান। আচ্ছা। বায়। এবার অদূরে আহিলকে দেখে ডেকে উঠল আদনান। নওমি চমকে তাকাল ওর ডাকে। ও বাবা ডাকছে। আহিলের দিকে তাকিয়ে দেখল সে ওদের দিকে তাকিয়ে মুচকি হাসল শুধু। আহিল হিংস্রতা ভুলে ধীর পায়ে এগিয়ে এসে নওমির কোল থেকে আদনানকে নিজের শক্ত ও নিরাপদ বুকে জড়িয়ে নিল। আদনান খিলখিল করে হেসে আহিলের গলা জড়িয়ে ধরল। আহিল ওর কপালে একটা গভীর চুমু খেয়ে বলল। হ্যাঁ বাবা। আমরা পরে খেলব। এখন তুমি মায়ের সাথে ভেতরে যাও তো সোনা। আদনান মাথা নাড়ল। নওমি ওকে নিয়ে রুমে যেতেই আহিল আবার আগের রূপে ফিরে আসল। তখনই ওর ফোনে একটা কল এলো। সে রিসিভ করে শুধু বলল, ভেতরে আমার বাড়িতে চলে আসুন। বাড়ির সদর দরজা পেরিয়ে ভেতরের ড্রয়িং রুমে প্রবেশ করলেন 4 জন লোক। ওনাদের পরনে সিভিল ড্রেস থাকলেও প্রত্যেকের চোখে মুখে বোঝা যাচ্ছে পেশাদারি কঠোরতা। ওনাদের মধ্যে যিনি টিমের দায়িত্বে ছিলেন তিনি সোজা আহিলের সামনে এসে দাঁড়ালেন। আহিল ওনাকে দেখে হালকা মাথা ঝাঁকিয়ে মুবিন আহমেদের দিকে ইশারা করে শান্ত গলায় বলল, ইনি মুবিন আহমেদ। চাইল্ড ট্রাফিকিং গ্যাং এর সাথে ওনার ডিরেক্ট কানেকশন, আমার ওয়াইফকে হুমকি দেওয়ার সমস্ত ভয়েস রেকর্ড আর ওনার ব্যাংক ট্রানজেকশনের যা যা ডিটেইলস আমি আপনাদের পাঠিয়েছিলাম সব কিছুর মূল হোতা এই লোকটাই। আমার ছেলেকে কিডন্যাপ করার পেছনের আসল কালপ্রিট উনি। মুবিন উঠে দাঁড়িয়ে গর্জে উঠে বলল, আহিল, তুই নিজের মেজ চাচাকে পুলিশে দিচ্ছিস? দুনিয়ার মানুষ জানলে কি বলবে? আমাদের বংশের একটা সম্মান আছে। সেই গর্জনে আহিল মোটেও দমল না, বরং তাচ্ছিলের হাসি হেসে বলল, বংশের সম্মান? যে মানুষটা টাকার লোভে নিজের বংশের সাথে বেইমানি করতে পারে তার মুখে বংশের সম্মানের কথা বড্ড বেমানান মেজ চাচা। সম্মান আপনি কাল রাতেই ট্যানারির ওই নোংরা নর্দমায় বিসর্জন দিয়ে এসেছেন। অফিসারের ইশারায় বাকি কনস্টেবলরা এগিয়ে এসে মুবিন আহমেদের 2 হাত পেছনে নিয়ে শক্ত করে হাতকড়া পরিয়ে দিল। এবার নিজের স্ত্রীর দিয়ে তাকিয়ে বলল, আদিলের মা, তুমি একটু বলো আহিলকে কি করছে ও? কিন্তু আহিলের চাচি তখনও পাথরের মতো শক্ত হয়ে দেয়ালের দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন। ওনার চোখ দিয়ে টপটপ করে জল পড়লেও স্বামীর এই জঘন্য অপরাধের পক্ষে দাঁড়ানোর মতো মানসিকতা ওনার ছিল না। পুলিশ যখন মুবিন আহমেদকে টেনে সদর দরজার দিকে নিয়ে যাচ্ছিল, পুরো ড্রয়িং রুমে তখন থমথমে নীরবতা নেমে এল। কেউ ওনার দিকে তাকাচ্ছিল না, বরং ঘৃণার সাথে বিদায় দিচ্ছিল। মুবিন আহমেদকে নিয়ে পুলিশের গাড়িটা সাইরেন বাজিয়ে চলে যাওয়ার পর আহিল একটা দীর্ঘশ্বাস ফেল। এতক্ষণের জমানো সমস্ত মানসিক উত্তেজনা আর ক্রোধ উগরে দেওয়ার পর ও যেন কিছুটা ক্লান্ত হয়ে পড়েছে। ও ধীর পায়ে হেঁটে গিয়ে সোফায় বসল এবং নিজের দুহাতে মুখটা ঢেকে কিছুক্ষণ চুপ করে রইল। মাথা প্রচণ্ড ব্যথা করছে। সে উঠে রুমে চলে গেল। আদনান গাড়ি নিয়ে খেলছে আর নওমি বসেছিল অন্যমনস্ক হয়ে। আহিল গিয়ে ধপ করে শুয়ে পড়ল। ওর শুয়ে পড়ার আওয়াজে নওমি চমকে উঠে পাশে তাকাল। আহিল চোখ বন্ধ করে কপালে কুনুই রেখে বলল, কেউ যেন ডিস্টার্ব না করে। আমি কালকে সারারাত ঘুমোনি। এখন ঘুমাবো। বলে চুপ হয়ে গেল। বেশ কিছুক্ষণ যেতেই কপালে একটা ঠান্ডা নরম হাতের ছোঁয়া পেল সে। সেই হাত পুরো কপাল জুড়ে টিপে দিচ্ছে, যেটা আহিলের ব্যথা নিরাময় করার সাথে সাথে বুকের একপাশেও প্রশান্তি দিচ্ছে। ওর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। আচ্ছা, আহিলের বর্তমান সময়গুলো এত সুন্দর যাচ্ছে কেন? ঠোঁটের কোণে ফুটে ওঠা সেই এক চিলতে হাসির রেখা নওমির চোখ এড়াল না।
নমি একটু থমকে গেল, হাতটা সরিয়ে নিতে চাইল। কিন্তু আহিল তা হতে দিল না। ও চট করে নিজের এক হাত দিয়ে নমির কবজিটা চেপে ধরে নিজের কপালের উপরই রেখে দিল। এবার ও ধীরে ধীরে চোখ মেলল। সে নমির চোখের দিকে তাকিয়ে নিচু গলায় বলল, হাত সরাচ্ছ কেন? প্রেসক্রিপশন ছাড়া ডক্টর আয়লান কোনো ওষুধ দেয় না ঠিকই, কিন্তু ডক্টরের নিজেরও যে কখনো কখনো এমন একটা নিরাময়ের প্রয়োজন হয় সেটা বুঝি জানো না? নমি লজ্জায় আর আবেশে চোখ নামিয়ে নিল। নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার কোনো জোরালো চেষ্টাও ও করল না। রাত প্রায় 1টা পেরিয়েছে, কিছুক্ষণ আগেই খেয়ে দিয়ে রুমে এলো নমি আর আহিল। আহিলের চাচি বিকালেই ওদের বাড়ি ফিরে গেছে। আহিল অবশ্য বলেছিল এখানে থাকতে, কিন্তু উনি শুনেননি। নমির কাছে ক্ষমা চেয়ে চলে গেছেন। বিছানার মাঝে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে আদনান। ঘুম নেই আহিলের চোখে। সে জোর করে নমিকে বসিয়ে রেখে ওকে শোনাচ্ছে আদনান ওকে কিভাবে বাবা ডেকেছে, কিভাবে নিচ থেকে বাবা ডেকে ওর দিকে হাত বাড়িয়ে দিয়েছে। নমির চোখে ঘুম থাকলেও সে মুগ্ধ চোখে তাকিয়ে দেখছে আহিলকে। কেমন বাচ্চাদের মতো খুশি হয়ে ওকে পুরো কাহিনী শোনাচ্ছে। ও বিছানায় আধশোয়া হয়ে হাত পা নেড়ে অনর্গল কথা বলে যাচ্ছে, যেন কোনো এক মহাবিজয়ী বীর তার জীবনের শ্রেষ্ঠ যুদ্ধজয়ের গল্প শোনাচ্ছে। ক্লান্তি আর ঘুমে নমির চোখের পাতা দুটো ভারী হয়ে আসলে সে হাই তুলে বলল, ঘুমাবেন না? আহিল ওর আঙুলের ভাঁজে আঙুল গুজে বলল, আরে ঘুমাবো, আগে তো শুনো। ট্রাস্ট মি নমি, ওই 1 সেকেন্ডের জন্য আমার মনে হয়েছিল আমার চারপাশের পুরো পৃথিবীটা থমকে গেছে। আমার হার্টবিট যেন কয়েক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। আমি তখন সব হিংস্রতা ভুলতে বসেছিলাম। নমি হেসে বলল, আমি জানি। এতদিন যেই ছেলেকে চকলেটের লোভ দেখিয়ে ডাকাতে চাইতেন সে হুট করে ডাকলে কেমন লাগবে। আহিল নমির কথার পিঠে কিছু বলল না। তারপর ঘুমন্ত আদনানের গোলগাল ফুটফুটে মুখের দিকে তাকিয়ে পরম মমতায় ওর কপালে হাত বুলাতে বুলাতে বলল, ও তোমাকে যেমন ভালোবাসে ও এখন থেকে ওর বাবাকেও ঠিক ততটাই ভালোবাসবে। দেখিও তুমি, কাল সকাল হলেই ও আবার আমার কোলে আসার জন্য বায়না ধরবে। চকলেটের জন্য আমাকে মনে পড়বে হু। নমি এবার ফিক করে হেসে ফেল। আহিলের এই বাচ্চাদের মতো ঈর্ষা আর অধিকারবোধ ওর বড্ড মিষ্টি লাগল। ও নিজের ভারী হয়ে আসা চোখ দুটো টেনে কোনমতে মেলে রেখে বলল, হ্যাঁ ডক্টর সাহেব, আপনার ছেলে আপনার নেওটা হয়ে গেছে অলরেডি। এবার অন্তত চোখ দুটো বন্ধ করবেন, চলুন। রাত 1:30 বাজতে চল, আপনার কাল সকালে আবার রাউন্ডে যাওয়ার তাড়া আছে না? কালকে কিন্তু মিস দিতে পারবেন না। আজকেও যাননি? হু, চলেন ম্যাডাম। আহিল আর কোনো আপত্তি করল না। নমি রুমের লাইট বন্ধ করে বিছানায় ফিরে এসে দেখল আহিল এক হাত আদনানের বুকের উপর রেখে এক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। নমি শুয়ে পড়ে গায়ে চাদরটা টেনে নিতে নিতে বলল, কি দেখছেন অমন করে? ঘুমান এবার। ওর গলার স্বরে গভীর এক অনুভূতির ছোঁয়া। দেখছি আমার হারিয়ে যাওয়া পূর্ণতাকে। 3টে বছর এই ঘরটা, এই বিছানাটা কতটা খা খা করত জানো নমি? মাঝরাতে যখন ঘুম ভেঙে যেত অভ্যাসবশত পাশে হাতড়াতাম তোমায় খোঁজার জন্য। কিন্তু যখন দেখতাম ফাঁকা বিছানা, বুকের ভেতরটা হু হু করে উঠত। আজ মনে হচ্ছে আমার আর কিচ্ছু চাওয়ার নেই। সব চাওয়া আল্লাহ পূরণ করে দিয়েছেন। আমায় সব ফিরিয়ে দিয়েছেন। আহিলের এমন আকুল করা কথায় নমির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এতদিনের সব অভিমান, দূরত্ব যেন ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। ও একটু এগিয়ে এসে নিজের হাতটা বাড়িয়ে আহিলের চুলে বিলি কেটে দিতে দিতে বলল, এইসব আর চিন্তা করবেন না। এখন থেকে প্রতিদিন চোখের সামনেই আমাদের দেখতে পাবেন। আহিল নমির হাতটা ধরে নিজের ঠোঁটের কাছে নিয়ে এলো, তারপর ওর হাতের তালুতে একটা গভীর চুমু খেল। নমি সামান্য শিউরে উঠলেও হাতটা সরিয়ে নিল না। আহিল চোখ দুটো বন্ধ করে নমির হাতটা নিজের বুকের বাম পাশে, ঠিক হৃদস্পন্দনের উপর চেপে ধরে বলল, আর কোনোদিন তোমাদের আমার জীবন থেকেই যেতে দেব। তোমরা দুজন এখন আমার এই বুকের খাঁচায় আজীবনের জন্য বন্দী। আহিল নমির হাতটা নিজের বুকের উপর শক্ত করে চেপে ধরে শেষমেশ ঘুমের দেশে তলিয়ে গেল। সকাল হতেই সবার আগে ঘুম ভাঙল আদনানের। সে উঠে বসেই চোখ ডলতে ডলতে দেখল ওপাশে ওর মা ঘুমিয়ে, আরেক পাশে বাবা ঘুমিয়ে আছে। আদনান কিছুক্ষণ ওদের দিকে পিটপিট করে তাকিয়ে রইল, তারপর ও নিজের ছোট্ট হাত দুটো দিয়ে আহিলের নাক আর গাল টেনে ওর পেটের উপর বসে পড়ল। ছোট্ট আদনানের এই হঠাৎ হামলায় আহিলের ঘুমটা এক ঝটকায় ছুটে গেল। পেটের উপর ছোট্ট একটা মানুষের ভর, আর গালে নরম তুলতুলে দুটো হাতের অত্যাচার।
আহিল চোখ মেলা মাত্রই দেখল আদনান ওর মুখের ঠিক উপরে ঝুঁকে এসে খিলখিল করে হাসছে। আহিল চোখের পলক ঝাপটে ঘুম তাড়ানোর চেষ্টা করে তাকাল। আদনানকে ঝাপটে ধরে ওভাবেই নিজের বুকের উপর শুইয়ে দিয়ে বলল, গুড মর্নিং। উঠে গেছে আমার বাপধন? আদনান খিলখিল করে হেসে আহিলের গলার নিচে নিজের মাথাটা গুজে দিয়ে আধো আধো গলায় জবাব দিল, গুড মর্নিং। সকাল সকাল বাবার পেটের উপর চড়ে বসা হয়েছে, হ্যাঁ? ভারী দুষ্টু হয়েছ তো তুমি। বাবা বেটার এই খিলখিল হাসির আওয়াজে নমিরও ঘুম ভেঙে গেল। ও পিটপিট করে চোখ মেলে তাকিয়েই দেখল আদনান আহিলের বুকের উপর উপুর হয়ে শুয়ে দুই পা দুলিয়ে দুলিয়ে খেলছে। নমি সময় দেখে উঠে বসল। চুলগুলো খোপা করতে করতে বলল, হয়েছে বাপ বেটা, এবার উঠুন, না হয় এভাবে হেলাফেলা করে চাকরি হারাবেন। আহিল সেসব পাত্তা দিল না। ও আদনানকে ওভাবেই বুকে জড়িয়ে রেখে নমির দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, দেখেছ ম্যাডাম, আমি রাতে কি বলেছিলাম? ও সকাল হতেই আগে বাবার কাছেই আসবে। ডক্টর আজলানের প্রেডিকশন কখনো ভুল হয় না। যা মন চাই করেন। প্রতিদিন এই লেট লেট বিছানা ছাড়া আমার একদম পছন্দ নয়। নমি বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল। আহিল আদনানকে নিয়ে উঠে বলল, চল চল, তোর মা ফায়ার হয়ে যাচ্ছে। আদনান কিছু বুঝল না, সে গোল গোল চোখে মায়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল। আহিল ওকে নিয়ে উঠতেই ও আহিলের গলা জড়িয়ে বলল, পাইয়ার। আহিল হো হো করে হেসে ফেলল। হ্যাঁ রে বাবা, ফায়ার। নমি আদনানকে নিয়ে ডাইনিং টেবিলে বসে আছে। ছেলেটাকে কোনোভাবেই খাওয়াতে পারছে না সে। কেন খাচ্ছে না এটাও বুঝতে পারছে না। ও বিরক্ত হয়ে বলল, কি সমস্যা তোমার আদনান? খাওয়া নিয়ে ডিস্টার্ব করছো কেন আবার? কথাটা কিছুটা ধমকের সুরে বলতেই আদনানের চোখ ছলছল করে উঠল। তা দেখে ফুস করে শ্বাস ছাড়ল নমি। কিছু বলা যায় না। আলালের ঘরের দুলাল হয়েছেন। এবার নমি নরম সুরে বলল, কি হয়েছে আব্বু? খাচ্ছ না কেন? মজা হয়নি? আদনান মাথা নাড়িয়ে বলল, বাবা খাওয়াবে। নমি ছোট ছোট চোখে তাকিয়ে বলল, আমি খাওয়ালে কি সমস্যা? আম্মুর হাতে খাবে না? আদনান সরাসরি না সূচক মাথা নাড়ল। বাবা, বায়। আদনান ডেকেই চলেছে আহিলকে। নমি বিরক্ত হয়ে বলল, আদনান, আমি খাইয়ে দিচ্ছি তো তোমাকে। বাবা পরে খাওয়াবে। এই বলে এক লোকমা মুখের সামনে ধরতেই আদনান মুখ সরিয়ে নিল। এক হাত মুখে চেপে জেদ ধরে বলল, না বাবা। এর মধ্যে একদম রেডি হয়ে শার্টের হাতা দুটো কনুই পর্যন্ত গুটিয়ে ডাইনিং টেবিলে এসে উপস্থিত হল আহিল। ওদের দিকে তাকিয়ে হেসে বলল, কি হয়েছে? সকাল সকাল মাকে এত জ্বালানো হচ্ছে কেন? নমি প্লেটটা টেবিলের উপর একটু শব্দ করে রেখে আহিলের দিকে তাকিয়ে বলল, আপনার আদর আর আদিক্ষেতা। আপনি নাকি খাইয়ে দিবেন? আমার হাতে এখন আর ওনার মুখে খাবার রুচ্ছে না। মাত্র 2 দিনেই অভ্যাস একদম বিগড়ে ফেলেছেন ওর। আরেহ, তাই নাকি? আদনান, আয় আয়। আদনানকে ডাকতেই আদনান 2 হাত বাড়িয়ে দিল। নমির কোল থেকে গিয়ে আহিলের গলা জড়িয়ে আয়েশ করে বসল। আহিল খাবার নিয়ে ওর মুখের সামনে ধরতেই গপগপ করে খেয়ে নীল কোনো বায়না ছাড়াই। নমি হাত গুটিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে চোখ ছোট ছোট করে ওদের কাণ্ড দেখতে লাগল। আহিল আদনানের গালটা একটু টিপে দিয়ে বলল, কি রে বাপধন, মায়ের হাতের চেয়ে বাবার হাতে খেতে এত টেস্ট, তাই না? আদনান মুখে খাবার নিয়েই মাথা উপর নিচ করে সায় দিল। নমি কৃত্রিম রাগ দেখিয়ে বলল, বাহ, এখন মা আর ভালো লাগে না? বাবা পেয়ে মাকে ভুলে যায়। নমি মুখ ভার করে ওপাশ ফিরে বসার ভান করতেই আদনান একটু ঘাবড়ে গেল। ও আহিলের গলা ছেড়ে দিয়ে নমির দিকে তাকাল। মুখে আঙুল দিয়ে কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, মা বালু। মজা কাবার। নমির এই মিষ্টি তোষামোদ শুনে আহিল আর নমি দুজনেই একসাথে হেসে উঠল। আহিল আদনানকে আর এক লোকমা খাইয়ে দিয়ে বলল, দেখেছ নমি, ছেলে কিন্তু অলরেডি ডিপ্লোম্যাটিক হওয়া শিখে গেছে। নমি হেসে ফেলে বলল, হবে না কেন? কার তো শরীরে বইছে শুনি? ডক্টর আজলানের ছেলে বলে কথা। মানুষকে কিভাবে মিষ্টি কথায় ভোলাতে হয় তা তো ওনার ভালোই জানা আছে। আহিল নমির দিকে একটু ঝুঁকে এসে চোখে মুখে দুষ্টুমির আভাস ফুটিয়ে নিচু গলায় বলল, তা ম্যাডাম, ডক্টর আয়লান শুধু মিষ্টি কথায় ভোলাতেই জানে না,
ভোলানো মনটা কিভাবে আজীবনের জন্য নিজের খাঁচায় আটকে রাখতে হয় তাও খুব ভালো করে জানে। প্রমাণ তো আমার ঠিক সামনেই বসে আছে। আহিলের এই হুট করে রোমান্টিক ডায়ালগে নওমি একদম থতমত খেয়ে গেল। আর চোখে একবার আদনানের দিকে তাকালো, তারপর নয়না বেগমের রুমের দিকে। নয়না বেগম আগে আগে খেয়েই রুমে গিয়েছেন। আহিল ওকে চোরের মতো তাকাতে দেখে বলল, ওদিকে তাকিয়ে লাভ নেই, আম্মু নেই আশেপাশে। নওমি টেবিলের নিচ দিয়েই আহিলের পায়ে নিজের পা দিয়ে একটা খোঁচা মারল। চোখ রাঙিয়ে শাসিয়ে বলল, চুপচাপ খাবার শেষ করেন। আদনান, চুপচাপ আমার কাছে খেতে আসো। মায়ের গম্ভীর স্বর শুনে আদনান আর বায়না করল না, চুপচাপ মায়ের হাতেই খেয়ে নিল। কিন্তু আহিল মিটিমিটি হাসছে খেতে খেতেই। আহিলের সেই অর্থপূর্ণ হাসি দেখে নওমির কান দুটো দিয়ে যেন ধোয়া বের হল। ও ইচ্ছে করেই আর আহিলের চোখের দিকে তাকাল না, বরং পুরো মনোযোগ দিল আদনানের মুখে শেষ কয়েক লোকমা খাবার তুলে দেওয়ায়। আহিল আর কথা বাড়াল না। সে চুপচাপ খাওয়া শেষ করে বেরিয়ে গেল। আজকের দিন অনেক ব্যস্ততায় কাটবে তার। কেবিনে বসেছিল আহিল। পেশেন্টের সিরিয়াল চলছিল। হুট করে একজন পেশেন্ট এলো। আহিল চোখ না তুলেই বলল, ভেতরে এসে বসুন। কি সমস্যা? বেশ কিছুক্ষণ কোনো উত্তর না পাওয়ায় চোখ তুলে তাকিয়ে চমকে উঠল সে। উঠে দাঁড়িয়ে বলল, তুই এখানে? তুই এখানে কেন এসেছিস? সামনে বসে থাকা মেয়েটাও দাঁড়িয়ে বলল, হাইপার হোস না আহিল, আমি কিছু কথা বলেই চলে যাব। একটু সময় দে। দেখ সামিয়া, আমার ডিউটি আছে। অনেক পেশেন্ট বাইরে অপেক্ষা করছে, তোর অপ্রয়োজনীয় কথা শোনার সময় আমার নেই। সামিয়া অনুনয়ের সুরে বলল, প্লিজ আহিল, একটু বস। আহিল একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে ঘড়ির দিকে তাকাল। বাইরে সত্যিই অনেক পেশেন্ট। সামিয়ার জেদ দেখে সে বাধ্য হল বসতে। ওর চেহারা বরাবরের মতোই গম্ভীর, কোনো ভাবাবেগ নেই সেখানে। সে ঠান্ডা গলায় বলল, 5 মিনিটস অনলি। এর বেশি 1 সেকেন্ডও নয়। কি বলতে চাস, দ্রুত বল। সামিয়া ধপ করে সামনের চেয়ারটায় বসে পড়ল। ওর 2 হাত কাঁপছিল। ও টেবিলের উপর রাখা একটা কাগজের ওয়েট পেপারটার দিকে তাকিয়ে থেকে ভাঙা গলায় বলতে শুরু করল, আমি জানি আহিল, তোদের জীবনে, বিশেষ করে নওমি আর তোর মাঝে আমি যে ঝড়টা তোলার চেষ্টা করেছি, তার জন্য কোনো ক্ষমাই যথেষ্ট নয়। তোর লোভে অন্ধ হয়ে আমি ভেবেছিলাম, তোকে নওমির থেকে আলাদা করতে পারলে হয়তো তোকে আমি পেয়ে যাব। কিন্তু আমি এখন বুঝতে পারি জোর করে সবকিছু পাওয়া যায় না। আজ আমার বড্ড ঘৃণা হচ্ছে নিজের উপর। আমি কতটা নিচে নেমে গিয়েছিলাম ভাবতেই নিজের গা শিউরে উঠছে। এইটুকু বলে দম নিল সামিয়া। আসলে আমি ছোট থেকে সব বলার আগে পেয়ে এসেছি, তো তাই তোকে পাবো না এটা মানতে পারছিলাম না। তাই যেভাবে পেরেছি চেষ্টা করেছিলাম। যাই হোক, আমি শুধু তোকে এইটুকু বলতে এসেছি আহিল, আমি সত্যিই নিজের ভুলটা বুঝতে পেরেছি। নওমির জীবনের এত বড় ক্ষতি করার চেষ্টা করার পর তোদের সামনে দাঁড়ানোর যোগ্যতাও আমার নেই। আমি জানি মুখে একটা সরি বললেই তোদের এই 3 বছর ফিরে আসবে না। তাও তুই পারলে আমাকে ক্ষমা করে দিস। নিজের ভেতরের এই অপরাধবোধ নিয়ে বেঁচে থাকা বড্ড কঠিন। আহিল, এবার মুখ খুল। ক্ষমা চাওয়ার অধিকার আমার কাছে নেই সামিয়া। তুই অন্যায়টা আমার চেয়ে নওমির সাথে অনেক বেশি করেছিস। যে মেয়েটা এতগুলো বছর নিজের সন্তানকে একা বুকে আগলে রেখে প্রতিনিয়ত চাতক পাখির মতো দিন গুনেছে, ক্ষমা করার হলে ওই তোকে করবে। তবে হ্যাঁ, আজ তোর এই অনুশোচনা দেখে এতটুকু স্বস্তি পাচ্ছি যে তোর ভেতরের সামিয়াটা পুরোপুরি মরে যায়নি। সামিয়া আলতো করে মাথা নাড়ল। ও চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ব্যাগটা কাঁধে নিতে নিতে বলল, আমি নওমির সামনে যাওয়ার সাহস পাচ্ছি না। তুই তুই পারলে ওকে আমার হয়ে এই কথাটা বলে দিস। আর আর বাবা আমার বিয়ে ঠিক করেছে। আগামী সপ্তাহে আমার বিয়ে হয়তো। ছেলের আগে একটা বিয়ে ছিল। আগে বয়স বাড়লেও ডক্টর থাকায় ভালো প্রস্তাব আসত, কিন্তু এখন এরকম প্রস্তাব ছাড়া কিছুই আসে না, তাই বাবা না পারতে এখানেই বিয়ে ঠিক করল। যে আভিজাত্য আর অহংকার নিয়ে আমি চলতাম, আজ তা ধুলোয় মিশে গেছে। নিজের জিদ আর ভুলের শাস্তি যে এভাবে পেতে হবে তা ভাবিনি। যাই হোক, আমার জন্য দোয়া করিস। তোদের আর কোনোদিন ডিস্টার্ব করব না। ভালো থাকিস তোরা। এই বলে সামিয়া আর এক মুহূর্ত কেবিনে দাঁড়াল না। ও দ্রুত পায়ে দরজা খুলে বেরিয়ে গেল। আহিল কিছুক্ষণ শূন্য দরজার দিকে তাকিয়ে রইল। তারপর দীর্ঘশ্বাস ফেলে আহিল নিজেকে সামলে নিল।
বাইরে অনেক পেশেন্ট অপেক্ষা করছে, এখন ব্যক্তিগত আবেগ নিয়ে বসে থাকার সময় নয়। ও ইন্টারকমের বাটনটা চেপে বাইরে থাকা অ্যাসিস্ট্যান্টকে বলল, নেক্সট পেশেন্টকে ভেতরে পাঠান। বেশ কয়েকটা মাস কেটে গেছে এর মাঝে। প্রকৃতির নিয়মে ঋতু বদলেছে, আর সেই সাথে আহিল আর নমির জীবনে জমে থাকা কালবৈশাখীর শেষ দাগটুকুও মুছে গেছে। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। সকাল 9:30 বাজে, কিন্তু আহিল রুমে শান্তিতে ঘুমোচ্ছে, কিন্তু সেই শান্তিতে বেগডা দিতে হাজির হয়ে গেল ছোট্ট আদনান। এই কমাসে আদনানের মধ্যেও কিছুটা পরিবর্তন এসেছে। এখন ও বেশ চট্টে আর চঞ্চল হয়ে উঠেছে। বাবার সাথে খুনসুটি করতে করতে ওর দিন কেটে যায়। ওর আধো আধো বুলিগুলো এখন অনেকটাই স্পষ্ট। ও বুঝতে শিখেছে যে এই বড় বাড়িটায় শুধু মা নয়, ওকে দুহাতে আগলে রাখার মতো একজন সুপারহিরো বাবাও আছে। এখন সারাক্ষণ মায়ের কাছে ঘ্যানঘ্যান করে না বা সবসময় মায়ের কোল খোঁজে না, বরং বাবাকে কিভাবে সারাক্ষণ জ্বালানো যায় সেই নতুন নতুন বুদ্ধি ওর ছোট্ট মাথায় ঘুরপাক খায়। আজও তার ব্যতিক্রম হল না। বাবা ঘুম থাকায় নমিকে রান্নাঘরের কাজের মাঝে জ্বলাচ্ছিল। নমি ওকে বলল, যাও তো আব্বু, বাবাকে ডেকে দাও। আদনান ঠোঁট উল্টে বলল, বাবা ঘুম। বাবা অলস হয়ে যাচ্ছে, তুমি ডেকে দাও, যাও। আদনান মাথা নাড়িয়ে টুল থেকে নেমে এক দৌড়ে রুমে এলো। গুটি গুটি হাত পা দিয়ে বিছানায় উঠে উপুর হয়ে শুয়ে থাকা আহিলের পিঠের উপর 2 পা ঝুলিয়ে একদম ঘোড়া চড়ার ভঙ্গিতে বসে পড়ল আদনান। ও নিজের ছোট্ট দুটো হাত দিয়ে আহিলের চুলগুলো মুঠো করে টেনে ধরে আধো আধো গলায় চিৎকার করতে লাগল, হাত হাত খোলা, আরও জ্বলে চলো। আহিল ঘুমের ঘোরেই পাশ থেকেই একটা বালিশ টেনে মাথায় চাপা দিয়ে পিঠটা একটু দোলাল। ও চোখ না মেলেই বলল, আরে হো বাপধন, ফ্রাইডের সকালটা তো অন্তত এই বাপকে ক্ষান্ত দে। সারা সপ্তাহ হসপিটালের রাউন্ড দিয়ে আজ একটু ঘুমাতে দে রে বাপ। আদনান দমবার পাত্র নয়। ও আহিলের পিঠের উপর ছোট ছোট দুমদাম কিল মেরে বলল, না, মা বলছে বাবা অলস। বাবাকে ডেকে দাও। ছেলের মুখে মায়ের এমন উস্কানিমূলক কথা শুনে ঘুমের ঘোরেই ভ্রু কুঁচকে গেল তার। ও চট করে বালিশটা সরিয়ে পাশ ফিরতেই আদনান খিলখিল করে হেসে বিছানায় গড়িয়ে পড়ল। আহিল ওকে 2 হাতে ঝাপটে ধরে নিজের বুকের উপর টেনে নিল, তারপর ওর নরম পেটে মুখ ডুবিয়ে কুচু কুচু করে কামড় দেওয়ার ভান করতেই আদনান হাসতে হাসতে প্রায় শেষ। কার এত বড় সাহস যে আমার ছেলেকে আমার বিরুদ্ধে খেপিয়ে দেয়, হ্যাঁ? আদনান হাসতে হাসতে আহিলের গলা জড়িয়ে ধরল। তখনই রুমে আসলো নমি। ওদের বিছানায় গডাগডি খেতে দেখে বলল, কি ব্যাপার আদনান, তোমাকে কি বলেছি? আদনান না বুঝে ঠোঁট উল্টে জবাব দিল, বাবা অলস। নমি মনে মনে কপাল চাপটে বলল, তোমাকে কি কাজ দিয়েছি? কি জন্য পাঠিয়েছি? আদনান মায়ের দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবল। তারপর বলল, বাবাকে ডাকতে। এবার নমি কণ্ঠে গাম্ভীর্য ঢেলে বলল, তুমি কি করছ? মায়ের কণ্ঠ শুনে ভরকে গেল আদনান। মা রেগে গেল। সে তো কিছু করেনি, বাবাকে ডাকতেই এসেছিল, কিন্তু বাবা ওকে চেপে ধরেছে। সে হাত পা ছুটতে লাগল আহিলের বাহু থেকে ছুটার জন্য। আহিল বিরক্ত হয়ে বলল, আমার ঘুম নষ্ট করে এখন ব্যাঙের মতো লাফাচ্ছিস কেন? শান্ত হয়ে থাক। আদনান হাত দেখিয়ে ফিসফিস করে বলল, মা পিট্টু দিবে। আদনানের মুখে এমন কথা শুনে হো হো করে হেসে উঠল আহিল। নমি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে চোখ দুটো ছোট ছোট করে ওদের কান দেখছিল। আহিল আদনানের কান ঘেঁষে একটু ফিসফিস করে, কিন্তু নমিকে শুনিয়েই বলল, ভয় পাস না বাপথন। তোর মা তো শুধু মুখেই ফায়ার, কাজের বেলায় একদম ফুস। আর আমি থাকতে তোকে পিট্টু দেওয়ার সাহস কার শুনি? নমি এগিয়ে এসে বিছানার পাশে দাঁড়িয়ে হাতের দুধের মগ আর চায়ের কাপটা শব্দ করে সাইড টেবিলে রাখল। তারপর ভ্রু কুঁচকে বলল, বাহ ডক্টর সাহেব, ছেলেকে সকাল সকাল বেশ ভালোই কুশিক্ষা দেওয়া হচ্ছে দেখছি। এমনিতেই ও দিন দিন আপনার লাই পেয়ে মাথায় চড়ে বসছে, তার উপর আবার মায়ের নামে উস্কানি। আহিল ওর দিকে পিঠ দিয়ে শুয়ে হাই তুলে চোখ বন্ধ করতে করতে বলল, কে আগে উস্কানি দিয়েছে শুনি? আমার শখের ঘুম নষ্ট করার তালকে দিয়েছিল? আমি তো ভালো উদ্দেশ্যে পাঠিয়েছিলাম যে আপনি উঠলে ফ্রেশ হয়ে নাস্তাটা করবেন একসাথে। তা না, এখানে এসে দেখি 2 জনা মিলে চক্রান্ত শুরু করে দিয়েছে। আদনান, নামো বিছানা থেকে। ব্রাশ করবে চলো। কোথায় বাবাকে বলবে ব্রাশ করে দাও, সেই আমারই তোমার পেছনে পড়ে থাকা লাগে, উঠো। আদনান এবার আহিলের টি শার্ট খামচে ধরে আরও ভালো করে ওনার বুকের সাথে লেপটে গেল।
মুখ লুকিয়ে ওখান থেকেই আধো আধো গলায় বলল, না, যাব না। মাহফুজ। ছেলের মুখে নিজের একটু আগের ডায়ালগ হুবহু শুনে আহিল বালিশে মুখ গুজে হাসতে লাগল। চেষ্টা করছিল নমির কাছ থেকে লুকিয়ে হাসতে, কিন্তু হাসতে হাসতে তার গা দুলে উঠছে, ফলস্বরূপ নমি রেগে গেল। পাশ থেকে কোলবালিশ নিয়ে আহিলকে মারল। নমির হাতের কোলবালিশের মৃদু আঘাতেই আহিল এবার আর হাসি চেপে রাখতে পারল না। ও সোজা হয়ে ধরফর করে আতশোয়া হয়ে বিছানায় উঠে বসল। হাসতে হাসতে জোরে শ্বাস নিতে নিতে বলল, কি শুরু করেছ নমি? নমি অতিষ্ক ভঙ্গিতে বলল, উঠুন আহিল। আম্মা খালাম্নির বাসায় গিয়েছে 2 দিন হল, আপনি হেলাফেলা শুরু করে দিয়েছেন। বাসায় বাজার নেই। এখন কি আমি বাজার করতে যাব? তাই যাই, আপনাকে বলে কিছু হবে না। হাতের বালিশ ছুঁড়ে ফেলে আহিলের বুকের উপর থেকে আদনানকে জোর করে টেনে নিয়ে যেতে নিলেই আহিল এক ঝটকায় আদনানসহ নমির হাতটা ধরে নিজের দিকে টান দিল। হুট করে এই টানে নমি ভারসাম্য রাখতে না পেরে বিছানার উপর আতশোয়া হয়ে থাকা আহিলের বুকের উপর এসে পড়ল। নমি অপ্রস্তুত হয়ে ধরফর করে উঠতে যেতেই আহিল ওর কোমর জড়িয়ে ধরে আটকে দিল। মিটিমিটি হেসে বলল, কোথায় যাওয়া হচ্ছে ম্যাডাম? বাজারের চিন্তা না হয় আমি করব। এবার তুমি বলো, সকাল সকাল তোমার ছানা দিয়ে আমার ঘুম ভাঙানোর শাস্তি কী হওয়া উচিত? নমি 2 হাত আহিলের শক্ত বুকে ঠেকিয়ে নিজেকে কিছুটা উঁচুতে রাখার আপ্রাণ চেষ্টা করল। ওর শরীরের চেনা পুরুষালী ঘ্রাণ আর একদম কাছাকাছি থাকা চোখের গভীর চাউনিতে ওর ফর্সা গাল দুটো মুহূর্তেই টকটকে লাল হয়ে উঠল। ও বড় বড় চোখ করে ছটফট করে বলল, আহিল ছাড়ুন। কি শুরু করলেন এসব বাচ্চাটার সামনে? আদনান সামনে আছে তো? আহিল ঠোঁট চেপে হেসে আদনানের দিকে তাকিয়ে বলল, এই আদনান, মাকে এভাবে বেঁধে রাখি? কি বল? বাবার বুকের উপর মাকে এভাবে আটকে থাকতে দেখে আদনান 1 সেকেন্ডের জন্য বোকা বনে গেল। ও নিজের গোল গোল চোখ দুটো আরও বড় বড় করে কিছুক্ষণ ওদের দেখল, তারপর হঠাৎ করেই খিলখিল করে হেসে উঠল। মা বুন্দি হয়ে গেছে, বেঁধে রাখব। নমির ফর্সা মুখটা মুহূর্তে লজ্জায় লাল হয়ে উঠল। ও কৃত্রিম রাগ দেখাতে চেয়ে রাগী চোখে তাকিয়েও আহিলের চোখের ওই গভীর, মাতাল করা চাউনি দেখে নিজের ভেতরের সবটুকু রাগ হারিয়ে ফেল। আহিলের বুকে কপাল ঠেকিয়ে বলল, হয়েছে, শাস্তির কথা পরে হবে। ছাড়েন। আজকে আমি ভুনা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করেছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ভালো লাগবে না। ইলিশ খিচুড়ির নাম শুনে আহিল আর আদনান দুজনেরই চোখ একসাথে চকচক করে উঠল। আদনান এক লাফে আহিলের উপর থেকে নেমে বলল, আমি ইলিশ মাছ খাব। মা চলো। আহিল মিটিমিটি হেসে নমির দিকে তাকিয়ে বলল, আমার পাওনাটা বুঝিয়ে তারপর যাও। কিসের পাওনা? আহিলের চোখের দিকে তাকাতেই তার দুষ্টুমি ধরতে পারল নমি। ছটফট করা বাড়িয়ে দিল সে। আহিল আরও নিবিড়ভাবে চেপে ধরে ওর মুখে ফু দিয়ে বলল, কিসের পাওনা মানে? এই যে সকাল সকাল আমার শখের ঘুমটা ভাঙালে, তার কোনো গুড মর্নিং কিস জুটবে না এই ডক্টরের কপালে? আহিলের মুখের সরাসরি এবং দুষ্টুমিভরা দাবিতে নমি একেবারে থতমত খেয়ে গেল। ও লজ্জায় চোখমুখ লাল করে ফেল। ছটফটানি কয়েক গুণ বাড়িয়ে দিয়ে আর চোখে বিছানায় দাঁড়িয়ে থাকা আদনানের দিকে তাকিয়ে নিচু অথচ করা গলায় বলল, অসভ্য একটা। আদনান আছে সামনে, কিসব বলছেন এসব? ছাড়ুন বলছি। আহিল অবশ্য দমবার পাত্র নয়। ও নমির এমন ছটফটানি আর লাল হয়ে যাওয়া মুখ দেখে দারুণ মজা পাচ্ছে। এক হাত নমির কোমরে শক্ত করে রেখেই অন্য হাতে আদনানের দিকে ইশারা করে একদম স্বাভাবিক গলায় বলল, এই আদনান, এই দিকে তাকাতো বাপথন। আদনান তাকাতেই আহিল বাঁকা হেসে বলল, একটু চট করে হাত দিয়ে 2 চোখ বন্ধ করো তো সোনা। বাবা একটা ম্যাজিক দেখাবে। আমি 1 থেকে 3 গোনার আগে কিন্তু চোখ একদম খুলবে না, কেমন? বাবার মুখে ম্যাজিকের কথা শুনে আদনান ভারী উৎসাহ পেয়ে গেল। ও খিলখিল করে হেসে ওখানেই ধপ করে বসে পড়ল এবং নিজের পুচকে দুটো হাত দিয়ে শক্ত করে নিজের চোখ দুটো চেপে ধরল। ওখান থেকেই আধো আধো গলায় বলল, চোখ বন্ধ বাবা, ম্যাজিক দেখাও। ছেলের এমন অবুঝ আর মিষ্টি কাণ্ড দেখে নমি লজ্জায় যেন একদম মাটির সাথে মিশে যেতে চাইল। ও আহিলের বুকে ছোট করে এক কিল বসিয়ে দিয়ে ফিসফিস করে বলল, বাচ্চাটাকে কিসব শেখাচ্ছেন আপনি? আহিল আর কোনো জবাব দিল না। ও নমিকে নিজের আরেকটু কাছে টেনে নিয়ে ওর নরম গালে নিজের ঠোঁটের এক গভীর, উষ্ণ আর ভালোবাসাময় ছোঁয়া এঁকে দিল। হুট করে এই পর্শে নমি শিউরে উঠে চোখ দুটো বুজে ফেল।
আহিল ওর অবস্থা দেখে মুচকি হাসল। পরক্ষণেই ওর কোমরের বাঁধন আলগা করে দিয়ে হো হো করে হেসে উঠল। আদনানের দিকে তাকিয়ে বলল, ওকে আব্বু, 1 2 3। ম্যাজিক শেষ। চোখ খোলো। আদনান চট করে চোখ থেকে হাত সরিয়ে দেখল মা ততক্ষণে বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। ও কিছু না বুঝে বলল, ম্যাজিক কই? আহিল বিছানা থেকে নামতে নামতে আদনানকে কোলে তুলে নিয়ে বলল, ম্যাজিক তো মায়ের কাছে চলে গেছে সোনা। চল এবার আমরা জলদি ব্রাশ করে নিই, না হয় আজকে ইলিশ ভাগে পাবি না। কথাটা নওমির দিকে তাকিয়ে বলল। নওমি আর এক মুহূর্ত দাঁড়াল না। লজ্জায় কানমাথা গরম করে বেরিয়ে গেল। যাওয়ার সময় দরজার আড়াল থেকে শুধু বলে গেল, 10 মিনিটের মধ্যে ডাইনিং টেবিলে না দেখলে আজকে ইলিশ মাছের কাঁটাটাও কপালে জুটবে না। আহিল ওয়াশরুমে যেতে যেতে গলা উঁচিয়ে বলল, পাওনা কিন্তু বাকি রইল ম্যাডাম। রাতে উসুল করে নেব। পরের দিন বিকেলে একটু আগেই বাড়ি ফিরল আহিল। এদিকে সকাল থেকে রান্নাঘর আর ঘরের বাকি কাজ সারতে সারতে নওমি রীতিমতো ক্লান্ত। শরীরটাও কেমন যেন ম্যাচম্যাচ করছে। এর মধ্যেই শুরু হয়েছে আদনানের নতুন উপদ্রব। ও ড্রয়িং রুমের কাচের টেবিলটার উপর রাখা একটা শোপিস নেওয়ার জন্য জেদ ধরেছে। নওমি ওটাকে উঁচুতে তুলে রাখতেই আদনান মেঝেতে বসে পা ছুঁড়ে কান্নাকাটি শুরু করে দিল। নওমি আদনানের সামনে বসে ওকে শান্ত করার চেষ্টা করে বলল, আব্বু, ওটা কাচের জিনিস। হাত থেকে পড়ে ভেঙে গেলে হাত কেটে রক্ত বের হবে তো সোনা। অন্য খেলনা নিয়ে খেলো। আদনান মায়ের কোনো কথাই শুনল না। ও কান্নার বেগ আরও বাড়িয়ে দিয়ে পাশেই থাকা প্লাস্টিকের একটা বাটি ছুঁড়ে মারল। নওমি তাও রাগ সামলে ওকে কোলে নিতে গেল, কিন্তু আদনান মায়ের হাত ঠেলে সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, না, আমি ওটাই নিব। বাবা দিবে। বলতে বলতে পাশের একটা কাচের গ্লাস হাতের ধাক্কায় পড়ে ভেঙে গেল। এমনিতেই ক্লান্ত শরীর, তার উপর সকাল থেকে আদনানের এই অনবরত ঘ্যানঘ্যানানি নওমির ধৈর্যের বাঁধ ভেঙে দিল। সকালেও একবার দৌড়াদৌড়ি করে আছাড় খেয়ে পায়ের চামড়া ছিলে ফেলেছে। লেখিকার পেজ তার নামে বাকি ফেক। নওমি আর নিজেকে সামলাতে পারল না। আদনানের হাতটা শক্ত করে ধরে ওর পিঠে ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দিল। রাগী গলায় বলল, এই একদম চুপ। দিন দিন আদর পেয়ে খুব বেশি বাদর হয়েছ না তুমি? একটা কথাও শুনতে চাও না। আবার কান্না করলে আবার মারব একদম। পিঠে মায়ের হাতের চড় খেয়ে আদনান মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, তারপর পুরো ঘর কাঁপিয়ে কেঁদে উঠল। ঠিক তখনই গোসল শেষ করে টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে বাথরুম থেকে বের হলে ছেলের এমন আকাশ ফাটানো কান্নার আওয়াজ আর নওমিকে মারতে দেখে ও অবাক হয়ে গেল। পরক্ষণেই রাগ লাগল তার। আহিল দ্রুত পায়ে এগিয়ে এসে আদনানকে নিজের কোলে তুলে নিয়ে বুকে চেপে ধরল। তারপর নওমির দিকে তাকিয়ে প্রচণ্ড কড়া গলায় বলল, কি হচ্ছেটা কি নওমি? ও ছোট একটা বাচ্চা মারছ কেন? নওমি সোজা হয়ে দাঁড়িয়ে চোখ ছোট ছোট করে বলল, আপনি তো সারাদিন হাসপাতালে ছিলেন, ছেলের কাণ্ড আর কি দেখবেন আপনি? সকালেই একবার পড়ে গিয়ে চামড়া ছিলে ফেলেছে। এখন আবার কাচের জিনিস নিয়ে খেলার বায়না জুড়ে বসেছে। এই করে এখন একটা গ্লাস ভেঙেছে। ছেলের এই 24 ঘণ্টার বাদরামি তো আর আপনাকে সামলাতে হয় না। একটুও কথা শোনে না ও। যেটা বারণ করব সেটাই করবে। আহিল তখন আদনানের কান্না দেখে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। ও জেদের বসে রাগ সামলাতে না পেরে বলে ফেল, আমি কি করি না করি তা তোমাকে দেখতে হবে না। কিন্তু আমার ছেলেকে তুমি আর একটাও মারবে না বলে দিচ্ছি। ও কাঁদলে আমার বুকে এসে লাগে, আমার সহ্য হয় না একদম। ও একটা নষ্ট করলে আমি আরও 10টা এনে দিব, তবুও কিছু বলবে না তুমি। নওমির অভিমান হলো কেন যেন, তবুও শক্ত কণ্ঠে বলল, বাহ ডক্টর সাহেব, আজ ও শুধু আপনার ছেলে হয়ে গেল। আর এতগুলো বছর যে মেয়েটা সমাজ আর মানুষের হাজারটা লাঞ্ছনা সহ্য করে এই ছেলেকে একা বুকে আগলে বড় করল, সে আজ কেউ না? ওর উপর আমার কোনো অধিকারই নেই, তাই তো? আমি ওই অর্থে বলিনি নওমি। তুমি কথা না বাড়িয়ে এখন এখান থেকে যাও। বেশ, আপনার ছেলে আপনিই সামলান। আজ থেকে আদনানের কোনো দায়িত্বেই আমি নেই। ওর খাওয়া, ঘুম, গোসল সব ডক্টর আজলান নিজেই করবেন। আহিলও রাগের মাথায় বলে বসল, যাও তো। লাগবে না আমাদের বাপ ব্যাটার তোমাকে। আমরা নিজেরাই নিজেদের দেখে নিতে পারব। নওমি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়াল না। এক বুক অভিমান নিয়ে ও দ্রুত পায়ে নিজের রুমের দিকে চলে গেল।
যাওয়ার সময় দরজার কপাট সশব্দে বন্ধ হওয়ার আওয়াজ ডাইনিং স্পেসের নিস্তব্ধ বাতাসে এক ভারী প্রতিধ্বনি সৃষ্টি করল। আহিল একবার সেদিকে তাকিয়ে আবার কোলে কাঁদতে থাকা আদনানের পিঠ চাপড়ে ওকে শান্ত করার চেষ্টা করতে লাগল। হুশ! আব্বু, কেঁদো না। আদনান বাবার গলা জড়িয়ে ধরে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে একসময় শান্ত হল। আহিল সোফায় বসে একটা দীর্ঘশ্বাস ফেল। হুটহাট মাথা গরম করে কি ভুল করল এখন বুঝতে পারছে সে। ও নিজের কপাল চাপড়ে মনে মনে বলল, কি দরকার ছিল রাগের মাথায় নমিকে অমন কথা বলার? আহিল, তুই সত্যিই একটা আস্ত গাধা। কিছুক্ষণ পর নমি রুম থেকে বের হয়ে রান্নাঘরে গেল, কিন্তু ওদের বাপ ব্যাটার দিকে তাকালি না। আদনান কিছুক্ষণ খেলাধুলা করে এখন খিদে আর ক্লান্তিতে আবার ঘ্যানঘ্যান শুরু করেছে। ও বাবার কোল ঘেঁষে বসে বলল, বাবা, ক্ষুধা লাগছে, মার কাছে যাব। আহিল রান্নাঘরের দিকে একবার উকি দিল। একটা ঢোক গিলে ভাবল, বলার সময় বলে তো দিল, এখন তো ঘুরে ফিরে নমির কাছেই যেতে হবে। নমি তো রেগে আছে বোঝাই যাচ্ছে ওর আচরণে। নিজেকে নিজে শাসালো, আহারে আহিল, এমনি এমনি ডক্টর হলি? ঘটে কি বুদ্ধিশুদ্ধি নেই? কি জন্যে যে মহিলা মানুষকে রাখতে যাস? এখন দুই বাপ ব্যাটা সব করে খা। কেমন লাগছে জানাবেন, আর খাপছাড়া লাগলে কোনো জায়গায় খাপছাড়া লাগছে সেটাও জানাবেন প্লিজ।